ওকে, আমাদের একটু টেকনিক্যাল সমস্যা হয়েছিল, একটু নেট প্রবলেম হচ্ছিল। আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা আবার ফিরে আসছি সেখান থেকেই। সো আমরা একটু দেখি এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা আপনারা সবাই নোট করেছেন কিনা একটু আমাকে কমেন্টে জানান, এবং আপনারা একটু আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু এটা শেয়ার করেন, মেনশন করে দিন যাতে তারা আবার এটাতে ফিরে আসতে পারে। ওকে, এবং শোনা যাচ্ছে কিনা আপনারা একটু কমেন্টে জানান, শোনা যাচ্ছে কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু জানান আমাদেরকে। হ্যাঁ, এই যে লাইভ কমেন্ট গুলা এখানে দেখার ব্যবস্থা করে দিই। লাইভ চ্যাটে না? ওকে, হ্যাঁ, আবার এসে পড়ছি। ধন্যবাদ আপনাদের। 6 ক না, কিন্তু 6 ক নাম্বার আনসার না। আপনারা একটু শেয়ার দিয়ে রাখেন এবং আপনাদের বন্ধু বান্ধবকে একটু মেনশন দিয়ে রাখেন, একটু @ করে হাইলাইট করে লিখে রাখেন। হ্যাঁ, সো 6 নাম্বারটা আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু জানান। আমি আবার একটু বলি, সর্বশেষ মুসলিম নোবেল জয়ীর নাম কি? এখানে 4টা অপশন ছিল। আপনারা সবাই মালালা ইউসুফজাই এবং নাগিব মাহফুজ আপনারা হচ্ছে কি আনসার করেছেন, যে দুইটা ভুল। আনসার হবে ওমর এম ইয়াঘি, যিনি 2025 সালে নোবেল পুরস্কার পেয়েছেন রসায়নে। 2025 সালে উনি রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন, এবং এখনো মুসলিমরা দুইটা বিষয়ে নোবেল পুরস্কার পায়নি, একটা হচ্ছে অর্থনীতি এবং চিকিৎসা। আর এই বছর 2025 সালে নোবেল পুরস্কার জয়ীদের মধ্যে নারী রয়েছেন মাত্র 2 জন, এটা একটু মনে রাখবেন। তো সবাই একটু মেনশন করে দিন, এবং আমরা আবার যারা উপস্থিত ছিলাম ইনশাল্লাহ আমরা আবার এটা শুরু করব। সো আমরা পরের প্রশ্নে চলে যাই, আমরা আবার আমাদের আলোচনায় ফিরে যাই। আপনারা অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন এবং অবশ্যই এটা নোট করবেন। হ্যাঁ, তাহলে দেখেন পরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। হেনলি পাসপোর্ট সূচক অনুযায়ী শীর্ষ দেশ কোনটি? হেনলি পাসপোর্ট সূচক প্রতি বছর প্রকাশিত হয় এবং বিশ্বের বিভিন্ন দেশকে নিয়ে তারা র্যাঙ্কিং করে কোন দেশের পাসপোর্ট সবচেয়ে ভালো এবং কোন দেশের পাসপোর্ট দিয়ে আপনি বিশ্বের সবচেয়ে বেশি দেশ ভ্রমণ করতে পারবেন। হ্যাঁ, এটা নিয়ে তারা একটা র্যাঙ্কিং করে। তো এই বছরও তারা করেছে। আপনারা একটু কমেন্টে জানান যে এই প্রশ্নের উত্তর কি হবে। হেনলি পাসপোর্ট সূচক অনুযায়ী শীর্ষ দেশ কোনটি? এখানে বাংলাদেশ কততম? এরপর আফগানিস্তান কততম, সিঙ্গাপুর কততম, জাপান কততম? এটা একটু আমাদের কমেন্টে জানান, এবং আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু মেনশন করবেন এবং ক্লাসটা শেয়ার করে দিবেন। হ্যাঁ, হেনলি পাসপোর্ট সূচক অনুযায়ী শীর্ষ দেশ কোনটা? দেখুন, হেনলি পাসপোর্ট সূচক অনুযায়ী এই বছর শীর্ষ দেশ হচ্ছে সিঙ্গাপুর, অর্থাৎ সিঙ্গাপুরের পাসপোর্ট সবচেয়ে ভালো পাসপোর্ট। আর জাপান হচ্ছে তৃতীয়, জাপান হলো তৃতীয়, দক্ষিণ কোরিয়া প্রথম, দক্ষিণ কোরিয়া দ্বিতীয়, দুঃখিত, দ্বিতীয় হচ্ছে দক্ষিণ কোরিয়া, দ্বিতীয় হচ্ছে দক্ষিণ কোরিয়া, তৃতীয় হচ্ছে জাপান, আর শীর্ষ দেশ হচ্ছে সিঙ্গাপুর। আফগানিস্তান হচ্ছে সর্বনিম্ন, এবং বাংলাদেশ হলো 100তম। বাংলাদেশের পাসপোর্ট দিয়ে আপনি মাত্র 38 থেকে 40টা দেশে ভ্রমণ করতে পারবেন, কিন্তু সিঙ্গাপুরের পাসপোর্ট দিয়ে আপনি সবচেয়ে বেশি দেশ ভ্রমণ করতে পারবেন। তাহলে হেনলি পাসপোর্ট সূচক প্রতি বছর বিশ্বের সবচেয়ে ভালো পাসপোর্ট গুলোর বা বিশ্বের যেসব দেশের পাসপোর্ট দিয়ে সবচেয়ে বেশি দেশ ভ্রমণ করা যাবে সেই দেশগুলো একটা র্যাঙ্কিং করে। প্রথম হচ্ছে শীর্ষ দেশ হলো সিঙ্গাপুর, দ্বিতীয় হলো দক্ষিণ কোরিয়া, তৃতীয় হলো জাপান, সর্বনিম্ন হলো আফগানিস্তান, এবং বাংলাদেশ হচ্ছে 100তম। বাংলাদেশ হলো 100তম। হ্যাঁ, সবাই একটু মনে রাখবেন। এর পরের প্রশ্ন আমরা চলে যাই। এর পরের প্রশ্নটা হলো
তাহলে আমরা একটু কমেন্টে জানান, এরপর আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন, পরের প্রশ্নটা দেখেন। পরের প্রশ্নটা দেখেন, জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী কোন দল থেকে নির্বাচিত হয়েছেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাপানে কয়েকদিন আগে সেই দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী একজন বলেছেন বাংলাদেশ হেনলি পাসপোর্ট সূচকে 136তম। এটা ভুল। হেনলি পাসপোর্ট সূচকে যে রিসেন্ট যে গত মাসের যে র্যাঙ্কিং সেটা অনুযায়ী হচ্ছে বাংলাদেশ এখন 100তম। আপনি সেটা যাচাই করে দেখতে পারেন। সো ইনশাল্লাহ আমরা চেষ্টা করি যাতে ভুল কোনো ইনফরমেশন আপনার কাছে না যায়। হ্যাঁ, সো আপনারা আবার একটু একদম স্যার হেনলি কি? হেনলি জিনিসটা হচ্ছে হেনলি পাসপোর্ট সূচক, মানে একজন ব্যক্তির নামে যে আমরা পাসপোর্ট সূচক, বিশ্বের সবচেয়ে ভালো ভালো পাসপোর্ট গুলো। ভালো পাসপোর্ট বলতে কি বোঝায়? যেই পাসপোর্টটা দিয়ে আপনি বিশ্বের সবচেয়ে বেশি দেশ ভ্রমণ করতে পারবেন সেই জিনিসটাকে মূলত র্যাঙ্কিং করা হয়। তাহলে যেই পাসপোর্টটা দিয়ে আপনি সবচেয়ে বেশি দেশ ভ্রমণ করতে পারবেন সেটা থাকবে শীর্ষে। এইভাবে পর্যায়ক্রমে র্যাঙ্কিং করা হবে। তো এইটার নাম দেওয়া হয়েছে হেনলি পাসপোর্ট সূচক। হ্যাঁ, সূচকের অনেকগুলো নাম থাকে, যেমন মানব উন্নয়ন সূচক। ঠিক আছে, সো এর পরের যে প্রশ্নটা আছে, হ্যাঁ, সেই প্রশ্নটা হচ্ছে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী কোন দল থেকে নির্বাচিত হয়েছেন? খুবই গুরুত্বপূর্ণ। জাপানের বর্তমান যিনি নারী প্রধানমন্ত্রী তার নাম হচ্ছে সানায়ে তাকাইচি। জাপানের বর্তমান নারী প্রধানমন্ত্রীর নাম হচ্ছে সানায়ে তাকাইচি। তিনি জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তিনি হচ্ছেন 104তম পিএম বা প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী। এখন বলতে হবে উনার যে দল, সেই দলটার নাম কি আসলে? সবাই একটু কমেন্টে জানান। আপনারা অনেকেই পারছেন, খুবই গুরুত্বপূর্ণ। এটা পরীক্ষা আসবে সামনে এবং আমাদের যে ক্লাসটা কিছুক্ষণের জন্য টেকনিক্যাল কারণে অফ হয়ে গিয়েছিল, আমরা আবার শুরু করেছি। আপনাদের বন্ধু বান্ধবকে একটু মেনশন করে দিন, তারা যাতে আবার এই ক্লাসে ব্যাক করতে পারে। এবং আমাদের আরো অনেকগুলো প্রশ্ন আছে, শেষ পর্যন্ত আপনারা থাকবেন, আপনাদের জন্য অফার রয়েছে এবং আরো অনেক আপনার সারপ্রাইজ রয়েছে। তাহলে 8 নম্বর প্রশ্নটা, জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী কোন দল থেকে নির্বাচিত হয়েছেন? তার দলটার নাম হচ্ছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি। লেবার পার্টি হলো বর্তমানে ইউকের যিনি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, তার দলের নাম। ঠিক আছে, আগে কনজারভেটিভ পার্টি ছিল, এখন লেবার পার্টি ক্ষমতায় আসছে। ঠিক আছে, আর সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি একসময় জার্মানিতে ক্ষমতায় ছিল। তো যাই হোক, এই যে এখানে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটার উত্তর হবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি। বর্তমান জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রীর রাজনৈতিক দল হলো লিবারেল ডেমোক্রেটিক পার্টি। এখন আপনারা একটু আমাকে কমেন্টে জানান, জাপানের যিনি প্রধান হন তিনি হচ্ছেন সম্রাট। বর্তমান যিনি সম্রাট রয়েছেন জাপানের, তার নামটা একটু আমাকে কমেন্টে জানান, দেখি কতজন পারেন আপনারা। জাপানের বর্তমান সম্রাটের নাম কি? একটু কমেন্টে সবাই জানাই, আমরা সবাই একটু কমেন্টে জানাই, কমেন্ট করুন। জাপানের বর্তমান যিনি সম্রাট তার নাম কি? আপনারা একটু কমেন্টে জানান, এরপর আমরা পরের প্রশ্নে যাব। জাপানের সম্রাটের নাম কি? বর্তমান সম্রাট কে বলতে পারবেন? আমি ওনার নামটা এখানে সবার সামনে এক্সপোজ করব এবং সবার সামনে বলবো। কে বলতে পারবেন একটু দ্রুত কমেন্টে জানান। হ্যাঁ, অনেকে বলতে পারছেন, অনেকে। আফরোজা, সরোয়ার মোর্শেদ, তারপর আবুল হাসান, সবাই সঠিক উত্তর দিয়েছেন। জাপানের বর্তমান সম্রাটের নাম সম্রাট নারুহিতো। জাপানের বর্তমান সম্রাটের নাম হচ্ছে সম্রাট নারুহিতো। এবং এই জাপান কিন্তু সম্রাট শাসিত, তাদের প্রধানকে বলা হয় সম্রাট। আর জাপানের প্রধানমন্ত্রী একজন থাকেন সম্রাটের পরেই।
এই সম্রাট এবং প্রধানমন্ত্রী মূলত জাপান দেশটাকে পরিচালনা করেন। বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে সানায়ে তাকাইচি, যিনি জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী, এবং তার দলের নাম হচ্ছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি। খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। এরপরের প্রশ্ন আমরা চলে যাই। এরপরের প্রশ্ন 9 নাম্বার, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে ঘোষণা করে গ্যাজেট প্রকাশিত হয় কত সালে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আপনি সামনের পরীক্ষাগুলোতে, চাকরি পরীক্ষাগুলোতে এই জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে যে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে সেটা নিয়ে প্রশ্ন পাবেন। এটা খুবই সাম্প্রতিক একটা প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ। সবাই একটু কমেন্টে জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে ঘোষণা করে গ্যাজেট প্রকাশিত হয় কত সালে? দেখুন, এই প্রশ্নগুলো সবগুলো কিন্তু একেবারে বিসিএস ব্যাংক সবগুলো জবের একটা স্ট্যান্ডার্ড। আপনি বলতে পারবেন না যে এটা বিলো স্ট্যান্ডার্ড কোশ্চেন। এগুলো একবারে খুবই হাই স্ট্যান্ডার্ড এবং স্ট্যান্ডার্ড কোশ্চেন এগুলো। হ্যাঁ, খুবই মানসম্মত প্রশ্ন। এই প্রশ্নগুলো আপনি একটু অ্যানালাইসিসটা শিখে রাখতে পারলে এই সংক্রান্ত যত প্রশ্ন আসবে সামনে আপনি পারবেন ইনশাল্লাহ। সবাই একটু কমেন্টে জানান। হ্যাঁ, সবাই একটু কমেন্টে জানাই আমরা। অনেকে ভুল আনসার দিচ্ছেন, অনেকে সঠিক আনসার দিচ্ছেন, এবং সবাই একটু শেয়ার করে দিই আমরা, যাতে আমাদের ক্লাসে আবার সবাই ব্যাক করতে পারে, যেহেতু টেকনিক্যাল কারণে আমাদের সমস্যা হয়েছিল। তাহলে আমরা প্রশ্নটা দেখি। কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে ঘোষণা করে গ্যাজেট প্রকাশিত হয় কত সালে? দেখেন, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে আমরা ভারত থেকে নিয়ে আসি। তিনি আমাদের এই বাংলাদেশের নিজস্ব কবি ছিলেন না, তিনি ভারতের ছিলেন। পরবর্তীতে ওনাকে জাতীয় কবি করা হয় 1972 সালে। এরপর নাগরিকত্ব দেওয়া হয় 1976 সালে। এরপর 21 পদক দেওয়া হয় 1976 সালে। মৃত্যুবরণ করেন 1976 সালে। এই তথ্যগুলো আমরা সবাই জানি, মোরাললেস আমরা সবাই জানি, এবং অন অ্যান এভারেজ আমরা সবাই বলতে পারবো। কিন্তু এখানে প্রশ্নটা ভিন্ন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি করে বা জাতীয় কবি হিসেবে ঘোষণা করে গ্যাজেট প্রকাশিত হয়। দেখেন, ওনাকে জাতীয় কবি করা হয়, ঘোষণা করা হয় 1972 সালে। বাট তখন তিনি যে জাতীয় কবি, এটা সরকারিভাবে গ্যাজেট প্রকাশিত হয়নি এতদিন। 72 সালের পরে, স্বাধীনতার পরে 2024 সালে এসে ওনার জন্য গ্যাজেট প্রকাশিত হয়। খুবই গুরুত্বপূর্ণ। এবং গ্যাজেটটা প্রকাশিত হয় 2024 সালে। মনে রাখবেন, 2024 সালের 24 ডিসেম্বর 2024 সালের 24 ডিসেম্বর গ্যাজেট পাস হয় বা প্রকাশিত হয়। মনে রাখবেন, 2024 সালের 24 ডিসেম্বর। মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ একটা তারিখ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে ঘোষণা করে গ্যাজেট প্রকাশিত হয় কত সালে? সেই সালটা হচ্ছে 2024 সাল, নট 25 সাল। 25 সালও না, 76 সালেও না, 72 সালেও না। 72 সালে ঘোষণা করা হয়, বাট আপনার গ্যাজেটটা প্রকাশিত হয় 2024 সালে 24 ডিসেম্বর। 24 সালে 24 ডিসেম্বর, এভাবে মনে রাখবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং সামনের বিভিন্ন পরীক্ষা এটা আসবে ইনশাল্লাহ। সো তাহলে আপনারা যারা নোট করছেন, আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন অথবা একটু নোট করে নিতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই খুব ভালো আনসার করেছেন। আমরা আরো শেয়ার করে দিই, যেহেতু 320 জন এখন লাইভে আছেন, এটা ইনশাল্লাহ যাতে আরো বাড়ে, আপনারা সেই চেষ্টাই করবো আমরা। যেহেতু আমি প্রথমেই বলেছি, টিউটোরিয়াল একটা পরিবার। এখানে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ থাকবে, পারস্পরিক সহযোগিতা থাকবে, এবং আমরা একে অন্যের মধ্যে আমাদের যে ভাব বিনিময়, মতামত বিনিময়, হ্যাঁ, এইগুলা বিনিময় করব। এবং
আমরা আমাদের একে অপরের সহযোগিতা এগিয়ে আসবো। এবং আপনাদের জন্য আজকে কিন্তু আবারও বলি, সারপ্রাইজ প্রাইজ আছে, পুরস্কার আছে সারপ্রাইজ। যিনি সর্বোচ্চ শেয়ার করবেন, সর্বোচ্চ ইনভাইট দিবেন, সর্বোচ্চ মেনশন করবেন, এই তিনজনকে আমরা 3 ক্যাটাগরিতে 3 জনকে পুরস্কৃত করব। পুরস্কার হিসেবে থাকবে আমাদের টিউটোরিয়ালের যে 1 সেট বই, সাথে বাংলাদেশ ও আন্তর্জাতিক মানচিত্র। তাহলে 3 সেট বই এবং 3 দুগুণে 6টি মানচিত্র, 3টা বাংলাদেশ, 3টা আন্তর্জাতিক মানচিত্র। আমাদের যে টিউটোরিয়ালের বইগুলো আছে এগুলোর দামে কিন্তু আপনি বাজার মূল্য দেখবেন 1200 টাকার উপরে। সো আপনি যদি বাজার মূল্য চিন্তা করেন, প্রায় আপনাকে 1500 টাকার জিনিস আপনাকে দিচ্ছি। সো আজকে যারা সর্বোচ্চ শেয়ার দিবেন, ইনভাইট করবেন, তাদেরকে আমরা এই পুরস্কারগুলো দিব। সো তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নটা হচ্ছে, স্বাধীন বাংলাদেশে এই পর্যন্ত কতবার গণভোট অনুষ্ঠিত হয়? এটাও একটা সাম্প্রতিককালে আলোচিত একটা প্রশ্ন। বর্তমানে কিন্তু বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি আমাদের প্রধান উপদেষ্টা, এবং অন্যান্য যারা উপদেষ্টা রয়েছেন, পাশাপাশি এখন যারা জুলাই গণ অভ্যুত্থানের যে স্টেক হোল্ডার, মূল রাজনৈতিক দলগুলো যারা কিনা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছিল, সেই রাজনৈতিক দলগুলো চাচ্ছে, অনেকে হয়তো বা চাচ্ছে, অনেকে চাচ্ছে না, এখানে মতভেদ আছে। তবে আরেকটা গণভোটের যে একটা জোয়ার বা আরেকটা গণভোট দরকার এই মুহূর্তে বাংলাদেশে, সেই সম্পর্কে কিন্তু পত্রিকায় লেখালেখি শুরু হয়েছে। সো আপনাকে এই বর্তমান সময় আলোচিত জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তাহলে দেখেন, এই প্রশ্নটার উত্তর আমরা একটু জানাই। খুবই সহজ একটা প্রশ্ন, খুবই সহজ একটা প্রশ্ন। স্বাধীন বাংলাদেশে এই পর্যন্ত কতবার গণভোট অনুষ্ঠিত হয়েছে? এই পর্যন্ত কতবার গণভোট অনুষ্ঠিত হয়েছে? সবাই একটু কমেন্টে জানান। অনেকে 5 বার লিখেছেন। 5 বার জরুরি অবস্থা জারি করা হয়। 5 বার হলো জরুরি অবস্থা। জরুরি অবস্থা, জরুরি অবস্থা জারি করা হয় 5 বার। কিন্তু এই পর্যন্ত গণভোট হয়েছে 3 বার। স্বাধীন বাংলাদেশের পরে, স্বাধীনতার পরে 3 বার হয়েছে। সেই 3 বার কত কত সাল? 1977। 1977 সালে শহীদ জিয়াউর রহমানের আমলে, জিয়ার আমলে, এরপরে 1985 সাল এরশাদের আমলে, হোসেন মোহাম্মদ এরশাদ, এবং 1991 সাল, 1991 সালে এটা হলো খালেদা জিয়ার আমলে, খালেদা জিয়া। তাহলে 3 বার এই বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে গণভোট অনুষ্ঠিত হয়। একটু সালগুলো আপনারা কমেন্টে জানান। 1977, 1981 এবং 1977, 1985 এবং 1991 সালে। 1977 সালে আপনারা মনে রাখবেন, এখানে অনেকে 5 বার আনসার করছেন। 5 বার কিন্তু না, 5 বার জরুরি অবস্থা জারি করা হয় এই পর্যন্ত। আর গণভোট হয় 3 বার। 1977 সালে জিয়াউর রহমান ক্ষমতা নেওয়ার আগে তাকে সবাই রাষ্ট্রপতি হিসেবে চায় কি চায় না, তার সে ক্ষমতার বৈধতা সবাই দিতে চায় কি চায় না, এটা নিয়ে আপনার গণভোট অনুষ্ঠিত হয়। গণভোট মানে হা এবং না, কোনো প্রতীক থাকবে না, কোনো মার্কা থাকবে না, কোনো মানুষ থাকবে না, প্রার্থী থাকবে না। গণভোট মানে কোন একটা বিষয়কে আপনি সমর্থন করেন কি করেন না, হা অথবা না ভোট থাকবে। 1977 সালে হা ভোট জয়যুক্ত হয়েছিল, প্রায় 98% ভোট পড়েছিল হা এর পক্ষে। অর্থাৎ জিয়াউর রহমানের শাসনকে সবাই বৈধতা দিয়েছিল এবং তাকে রাষ্ট্রপতি হিসেবে সবাই মেনে নিয়েছিল। এবং 1985 সালে এরশাদও সেম কাজটা করে, তাকে সবাই রাষ্ট্রপতি হিসেবে মেনে নিবে কিনা, এবং পরবর্তী সংবিধান রচিত না হওয়া পর্যন্ত, স্থগিত সংবিধান আবার চালু না হওয়া পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন, এই সংক্রান্ত একটা গণভোট অনুষ্ঠিত হয় 1985 সালে। এবং এরশাদ এখানে হা জয়যুক্ত গণভোটে জয়ী হয়েছিলেন, এরশাদের যে বিষয়টি। এরপর খালেদা জিয়ার আমলে 1990 সালে যখন হোসেন মোহাম্মদ এরশাদের পতন হলো, পতনের পরে বাংলাদেশে প্রথম গণতান্ত্রিক নির্বাচন হলো। নির্বাচনের পরে বিএনপি ক্ষমতায় আসে এবং খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তো তিনি নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরেই আগের যে রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল সেটি রাখবে, নাকি নতুন ধারার যে সরকার পদ্ধতি, সংসদীয় সরকার পদ্ধতি, যেখানে প্রধান হবে প্রধানমন্ত্রী, এটি রাখবে, এই দুইটার মধ্যে একটা মতভেদ দেখা দেয়। তখন তিনি গণভোটের আয়োজন করেন এবং এই গণভোটে সংসদীয় সরকার পদ্ধতি চাই কিনা, যেখানে প্রধান থাকবেন প্রধানমন্ত্রী, সেটা নিয়ে গণভোট অনুষ্ঠিত হয়। এবং এই গণভোটে সংসদীয় সরকার পদ্ধতি হা জয়যুক্ত হয় এবং সবাই সংসদীয় সরকার পদ্ধতিতে
প্রধানমন্ত্রীকে প্রধান হিসেবে চায় এবং সেইভাবেই তারা গণভোটে জয়যুক্ত করে। তাহলে এই পর্যন্ত বাংলাদেশে গণভোট হয়েছে 3টা, 1985 সাল, 1977 সাল এবং 1991 সাল। 77, 85 এবং 91 সাল। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সবাই মনে রাখবেন। এর পরের প্রশ্ন আমরা চলে যাই। 11 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ এটাও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যকার সাম্প্রতিক বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং সামনের পরীক্ষাগুলোতে আসবে ইনশাল্লাহ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে সাম্প্রতিক যে বৈঠক হয়, এই বৈঠকটা কোথায় অনুষ্ঠিত হয়? সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্প রাশিয়া এবং চীন এই দুইটা দেশের প্রেসিডেন্টের সাথে বৈঠক করেন। এর আগে 15 আগস্ট ট্রাম্প এবং পুতিন বৈঠক হয় এবং এই বৈঠকটা হয় 15 আগস্ট 2025 এবং এই বৈঠকটা হয় আলাস্কায়। এই বৈঠকটা হয় আলাস্কায়। এর পরবর্তীতে আমরা দেখতে পাই যে 13 অক্টোবর গাজা যুদ্ধবিরতি হয়, যেখানে ট্রাম্প উপস্থিত ছিলেন এবং এইগুলো 2025 সালের ঘটনা, মনে রাখবেন। এরপরে 30 অক্টোবর ট্রাম্প এবং শি জিনপিং তারা বৈঠক করে, মনে রাখবেন 30 অক্টোবর তারা বৈঠক করে। এই বৈঠকটা করে হলো, আপনারা একটু কমেন্টে জানান। অনেকে ভুল আনসার দিচ্ছেন, 2-1 সঠিক আনসার দিচ্ছেন। সঠিক আনসার হচ্ছে বুসান, দক্ষিণ কোরিয়ার একটা শহর, বিখ্যাত শহর। দেখবেন একটা মুভি আছে দক্ষিণ কোরিয়ার, ট্রেন টু বুসান। হ্যাঁ, তো ওই বুসান নামে একটা শহর আছে, সেই শহরে দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প এবং শি জিনপিং সম্প্রতি বৈঠক করেন। তাহলে বুসান, দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া বুসান হলো দক্ষিণ কোরিয়া একটা শহর। এই জায়গায় ট্রাম্প এবং শি জিনপিং তারা বৈঠক করে। এই যে একটু আগে আলোচনা করলাম যে আসিয়ান সম্মেলন হয়েছিল মালয়েশিয়া আসিয়ান সম্মেলনে যোগ দেওয়ার আগেই মূলত ট্রাম্প এবং শি জিনপিং তারা একসাথে বৈঠক করে। এটা আনসার হবে বুসান, দক্ষিণ কোরিয়া। মনে রাখবেন, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দক্ষিণ কোরিয়ার বুসানে বৈঠক করে এবং এই বৈঠকে তারা মূলত কি নিয়ে আলোচনা করে? আপনারা দেখবেন সাম্প্রতিক সময়ে চীনের উপরে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প উচ্চ হারে শুল্ক আরোপ করে। এই শুল্কের আরো 10% ছাড় দেওয়া হয় চীনের উপর থেকে। এজন্য চীন এতে খুশি হয়। পাশাপাশি চীনের ভিতরে কিছু বিরল খনিজ আছে, বিরল খনিজ রপ্তানিতে শীর্ষ দেশ হলো চীন। এই চীন তখন বলে যে আমরা আপনাদের দেশে বিরল খনিজ রপ্তানি করবো। অর্থাৎ যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প চেয়েছিল যাতে চীন থেকে বিরল খনিজগুলো, বিরল যে খনিজ আছে, মিনারেলস আছে, এগুলো চীন থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হোক। এই জন্য ডোনাল্ড ট্রাম্প গিয়ে বৈঠক করে এবং এই বৈঠকে তিনি যে উচ্চ হারে শুল্ক আরোপ করেছিল সেখান থেকে 10% ছাড় দেয় এবং পাশাপাশি এবং পাশাপাশি তিনি বিরল যে খনিজ আছে বা মিনারেলস গুলো আছে এগুলো রপ্তানির জন্য শি জিনপিংকে আহ্বান জানান। এবং পাশাপাশি তারা পরবর্তীতে আসিয়ান সম্মেলনে গিয়ে সেখানেও কিন্তু থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি করে দেয় ডোনাল্ড ট্রাম্প। তো ডোনাল্ড ট্রাম্প কিন্তু পুরো পৃথিবী দাপিয়ে বেড়াচ্ছে, যেখানে যুদ্ধ হাঙ্গামা বা সংঘাত হচ্ছে সেখানে গিয়ে তিনি সমঝোতার চেষ্টা করছেন। হ্যাঁ, সো তাহলে আমরা দেখলাম যে এটার আনসার হচ্ছে বুসান, দক্ষিণ কোরিয়া। আপনাদের ক্লাস কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন এবং সেই সাথে আবারও আপনাদের যে 3টা সারপ্রাইজ পুরস্কার আছে, সর্বোচ্চ শেয়ারদাতা, সর্বোচ্চ ইনভাইটকারী এবং সর্বোচ্চ আপনার মেনশন যিনি করবেন, এই 3 জনকে আমরা পুরস্কৃত করব এবং 3 জনকে আমাদের যে টিউটোরিয়ালের যে বই আছে অ্যাকসেপ্ট করে বই দেওয়া হবে, 3 সেট বই এবং সেই সাথে বাংলাদেশ ও আন্তর্জাতিক মানচিত্র। আমরা পরের প্রশ্নে চলে যাই। এই প্রশ্নটা আশা করি বুঝতে পেরেছেন। ডোনাল্ড ট্রাম্প যেসব জায়গায় যাচ্ছে বা ডোনাল্ড ট্রাম্পের যে বিভিন্ন নিউজ আসে
আপনারা দেখবেন নিউজ পেপার, এগুলো নিয়ে আপনারা একটু ঘাটাঘাটি করবেন, খুবই গুরুত্বপূর্ণ। এবং ক্লাস কেমন লাগছে, টিউটোরিয়ালের সার্ভিস কেমন লাগছে একটু আপনারা কমেন্টে জানান। হ্যাঁ, আমি সরে দাঁড়াচ্ছি, ধন্যবাদ। এর পরের প্রশ্ন আমরা চলে যাই, এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এর পরের প্রশ্নটা 12 নম্বর। 12 নম্বর, বর্তমানে ক্ষমতাসীন বিশ্বের সবচেয়ে প্রবীণ রাষ্ট্রপ্রধানকে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন। একজন বলেছেন শীর্ষ সন্ত্রাসী ডোনাল্ড ট্রাম্প। আরে বাপরে বাপ, আপনি খুব আত্মঘাতী একটা বিশেষণ দিয়েছেন ওনাকে। যাই হোক, আমরা 12 নম্বর প্রশ্নটা দেখি। বর্তমানে বিশ্বের ক্ষমতাসীন প্রবীণ রাষ্ট্রপ্রধানকে? ক্ষমতাসীন বিশ্বের সবচেয়ে প্রবীণকে, সবচেয়ে বয়স্ক রাষ্ট্রপ্রধানকে? এই যে মাহাথির মোহাম্মদ, তিনি মালয়েশিয়ায় 22 বছর ক্ষমতায় ছিলেন, এখন আর নাই। তারপর রাজা তৃতীয় চার্লস, তিনি যুক্তরাজ্যের বর্তমান রাজা, বর্তমান ইউকের রাজা, তিনি বর্তমান রাজা। রানী দ্বিতীয় এলিজাবেথ মারা যাওয়ার পরে তিনি ক্ষমতায় আসেন এবং তিনি কিন্তু বিশ্বের এখন 15টা রাষ্ট্রের প্রধান এবং প্রত্যেকটা রাষ্ট্রে, বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রে তিনি ভিসা ছাড়াই চলাচল করতে পারবেন। সো রাজা তৃতীয় চার্লস। তাহলে থাকলো এই দুইজন, খুবই গুরুত্বপূর্ণ। এই দুইজনের মধ্যে কে হবে একটু জানান। তাহলে 12 নম্বর অনেকেই গ বলছেন, আবার অনেকেই বলছেন খ। তো এই যে বর্তমানে ক্ষমতাসীন বিশ্বের সবচেয়ে প্রবীণ রাষ্ট্রপ্রধান হচ্ছেন পল বিয়া। মনে রাখবেন, ক্যামেরুনের পল বিয়া হচ্ছেন সবচেয়ে ক্ষমতাসীন যে শাসকগুলো আছে তাদের মধ্যে সবচেয়ে বয়স্ক এবং প্রবীণ এবং অনেকদিন ধরে ক্ষমতায় থাকা মানুষ। তাহলে পল বিয়া ক্ষমতায় আছেন 1982 সাল থেকে। 1982 সাল থেকে। তাহলে 1982 সাল থেকে যদি হয়, এখানে অনেকে মাহাথির মোহাম্মদ বলছেন, না, মাহাথির মোহাম্মদ আনসার না, আনসার হচ্ছেন পল বিয়া। আর মাহাথির মোহাম্মদ মালয়েশিয়া ক্ষমতা ছিলেন 22 বছর এবং মালয়েশিয়াকে উন্নত দেশ করে তারপরে তিনি ক্ষমতা ছাড়েন। 1982 সাল থেকে পল বিয়া ক্যামেরুনে ক্ষমতায় আছেন এবং সম্প্রতি আবার তিনি নির্বাচিত হন প্রেসিডেন্ট হিসেবে। তারপরে 82 মানে 25 সাল, আর ওদিকে হচ্ছে আপনার 20 সাল। হ্যাঁ, তাহলে 20 বছর, 43 বছর ধরে তিনি ক্ষমতায় আছেন এই পল বিয়া। ক্যামেরুন হলো আফ্রিকার একটা দেশ যার রাজধানী হচ্ছে ইয়াউন্ডে, মনে রাখবেন। তাহলে বর্তমানে ক্ষমতাসীন বিশ্বের সবচেয়ে প্রবীণ রাষ্ট্রপ্রধান হচ্ছেন পল বিয়া, তিনি ক্যামেরুনের এবং তিনি প্রায় 43 বছর ধরে ক্ষমতায় আছেন। 43 বছর, 1982 সাল থেকে ক্ষমতায় আছেন। শুধু এই নামটা মনে রাখবেন, পল বিয়া। হ্যাঁ, সো এর পরের প্রশ্ন আমরা চলে যাই। পরের প্রশ্নটা হচ্ছে 13 নম্বর। 13 নম্বর খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এলডিসি নিয়ে প্রশ্ন আসবে ইনশাল্লাহ। সো নিচের কোনটি এলডিসি থেকে উত্তরণের শর্ত নয়? এলডিসি এটার পূর্ণটা হচ্ছে লিস্ট ডেভেলপড কান্ট্রিজ। লিস্ট ডেভেলপ কান্ট্রিজ অর্থাৎ এই দেশগুলো কোন রকমে ডেভেলপ, আর কি কোন রকমের উন্নত, এবং এগুলো হচ্ছে অনুন্নত দেশ বা স্বল্পোন্নত দেশ। এরা স্বল্পোন্নত দেশ, এরা উন্নয়নশীল না আবার উন্নত দেশও না। হ্যাঁ, মনে রাখবেন। তাহলে নিচের কোনটি এলডিসি থেকে উত্তরণের শর্ত নয়? মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটু সবাই আনসার করেন। নিচের কোনটি এলডিসি থেকে উত্তরণের শর্ত নয়? এলডিসি থেকে উত্তরণের জন্য 3টা শর্ত পূরণ করতে হয়। এখানে 3টা শর্ত আছে, সাথে একটা শর্ত আছে যেটা শর্তের সাথে যুক্ত নয় বা ওই 3টা শর্তের সাথে সম্পর্কিত নয়। বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ ঘটবে 2026 সালের 24 নভেম্বর।
24 নভেম্বর বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ হবে এবং 3টি শর্ত পূরণ করতে হবে। 3টি শর্ত কি কি? একটা হচ্ছে মানব সম্পদ সূচক, একটা হচ্ছে অর্থনৈতিক ভঙ্গুরতা এবং আরেকটা হচ্ছে মাথাপিছু আয়। এই 3টা শর্ত আপনাকে পূরণ করতে হবে। যে শর্তটা পূরণ করতে হবে না সেটা হচ্ছে দারিদ্রতার হার। হ্যাঁ, দারিদ্রতার হার। সো এই 3টা শর্ত আপনাকে পূরণ করতে হবে। তাহলে এখানে আনসার হবে ঘ নাম্বার, আনসার হবে ঘ নাম্বার। এটা হবে উত্তর, ঘ নাম্বার উত্তর হবে। তাহলে মনে রাখবেন এলডিসি ভুক্ত দেশ, এখন এলডিসি ভুক্ত দেশ, এলডিসি ভুক্ত দেশ হলো 44টি। এখন এলডিসি ভুক্ত দেশ 44টি এবং বাংলাদেশ এলডিসি থেকে বের হবে 2026 সালে 24 নভেম্বর। আমরা এলডিসি তে যুক্ত হই 1975 সালে। তো তারপরে আমরা এখন বের হতে পারবো যদি এই শর্তগুলো পূরণ হয়। আমরা এই শর্তগুলো 3টাই পূরণ করেছি, এই 3টা শর্তে পূরণ করেছি, কিন্তু আমাদের জন্য কিছু সময় দিয়েছে যাতে এই শর্তগুলো আমরা আবার ধরে রাখতে পারি। একটা ট্রানজিশন পিরিয়ড দিয়েছে এবং সেটা শেষে আমরা উত্তরণ ঘটবে আমাদের 2026 সালের 24 নভেম্বর। 2026 সালের 24 নভেম্বর পরে আমরা যদি উত্তরণ ঘটে আমাদের, আমরা যদি উন্নয়নশীল দেশ হই, তখন কিন্তু আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আসবে। হ্যাঁ, তাহলে এই যে 3টা শর্ত দেশ, এই 3টা শর্ত আমরা পূরণ করেছি, ঠিক আছে? তাহলে আমাদের চ্যালেঞ্জ গুলো কি কি আসবে বা আমরা কি কি সুবিধা পাবো না সেগুলো যদি আমরা একটু দেখি, সেগুলো হচ্ছে এক নাম্বার, আমরা প্যাটেন্ট, দুঃখিত, প্যাটেন্ট সুবিধা। 2 নাম্বার হচ্ছে সুদমুক্ত ঋণ এবং 3 নাম্বার হচ্ছে আপনার শুল্কমুক্ত সুবিধা, শুল্কমুক্ত বাণিজ্য। তাহলে এই 3টা শর্ত, মানব সম্পদ সূচক, অর্থনৈতিক ভঙ্গুরতা এবং মাথাপিছু আয়। মানব সম্পদ সূচক থাকতে হবে 66-র উপরে, স্কোর থাকতে হয়। হ্যাঁ, মানব সম্পদ সূচকে স্কোর থাকবে 66-র উপরে। আমাদের এখন 75 আছে, 75-এর উপরে আছে। অর্থনৈতিক ভঙ্গুরতা থাকতে হবে 32-এর নিচে, 32-এর নিচে। এখন আমাদের এটা 24 বা 25 আছে, মাঝে মাঝে 27 হয়ে যায়। আর মাথাপিছু আয় থাকতে হবে 1220 মার্কিন ডলার, মাথাপিছু আয় থাকতে হবে 1220 মার্কিন ডলারের উপরে। তো আমাদের এখন আছে মাথাপিছু আয় হলো আমাদের মাথাপিছু আয় হলো 2820 মার্কিন ডলার। সো আমাদের এখন মাথাপিছু আয় হলো 2820 মার্কিন ডলার। সো আমরা 3টা শর্ত পূরণ করেছি। মানব সম্পদ সূচক থাকতে হয় 66-র উপরে, অর্থনৈতিক ভঙ্গুরতা স্কোর থাকতে হয় 32-এর নিচে, এটা আমাদের আছে। মাথাপিছু আয় থাকতে হয় 1220 মার্কিন ডলারের উপরে, আমাদের মাথাপিছু আয় আছে 2820 মার্কিন ডলার। এই 3টা শর্ত পূরণ করে যদি আমরা এলডিসি থেকে উত্তরণ ঘটে, তাহলে 3টা জিনিস, 3টা সুবিধা আমরা পাবো না। 1 নাম্বার হচ্ছে প্যাটেন্ট সুবিধা। প্যাটেন্ট মানে আমরা যে বিনামূল্যে বিভিন্ন ধরনের সফটওয়্যার, যেগুলো কাস্টমাইজ সফটওয়্যার বা যেটাকে আমরা বলি ক্লোজ সোর্স সফটওয়্যার যেগুলো আছে, যেগুলো আমাদের কিনতে হয়, এগুলো পরবর্তীতে আমাদের বেশি দামে কিনতে হবে। কিছু কিছু ঔষধের ভ্যাকসিন আছে, ঔষধ আছে যেগুলোকে আমাদের খুব বড় দাম দিয়ে কিনতে হবে, এখন এগুলো আমরা প্যাটেন্ট রাইট ছাড়াই পাচ্ছি। এবং সুদমুক্ত ঋণ সুবিধা, বিভিন্ন সংস্থা আছে আমাদের সুদমুক্ত ঋণ সুবিধা দিচ্ছে, এটা পরবর্তীতে আমরা পাবো না। এবং শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা, বিভিন্ন দেশের সাথে আমাদের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা আছে, যেটা পরবর্তীতে আমরা পাবো না। এগুলো আমাদের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ গুলো মোকাবেলার জন্য সরকার কাজ করে যাচ্ছে এবং বিভিন্ন যে অর্থনীতিবিদ থেকে শুরু করে যারা বিশেষজ্ঞ আছেন, তারা কিন্তু আলোচনা করছেন যে কিভাবে আমরা এলডিসি পরবর্তী সময়ে এই চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করতে পারি। আমাদের এলডিসি থেকে বের হওয়ার সময় হলো 2026 সালের 24 নভেম্বর। এখন এলডিসি ভুক্ত দেশ আছে 44টি এবং এখানে আনসার হবে দারিদ্রতার হার। ঠিক আছে, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। তাহলে আমরা এলডিসি থেকে উত্তরণ ঘটলে এই 3টা সুবিধা কিন্তু আমরা পাবো না। ওকে, আমরা এর পরের প্রশ্নে চলে যাই। 14 নম্বর প্রশ্ন, জুলাই গণঅভ্যুত্থানের
জুলাই গণ অভ্যুত্থানের সর্বকনিষ্ঠ শহীদ কে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বাংলা কত টাকা বলেছেন? যে 2820 মার্কিন ডলারের বাংলা কত? এটাকে আপনি 120 দিয়ে গুণ দেন। ডলার যেহেতু $1 120, আপনি 120 দিয়ে গুণ করলেই, বা আজকে ডলার রেট হলে 122 টাকা যাচ্ছে, এটা দিয়ে আপনি গুণ দিতে পারেন, যা আসবে তাই হলো বাংলায়। ঠিক আছে? সো দেখেন কি সুবিধা পাবো আমরা। আসলে সুবিধা তেমন পাবো না, বরঞ্চ আমাদের সক্ষমতা তখন বাড়ানো লাগবে। সুবিধার চেয়ে আমাদের সক্ষমতা বাড়ানো লাগবে। সুবিধা বলতে আমরা আমাদের ভাবমূর্তি বিশ্বের মাঝে বৃদ্ধি পাবে। আমরা বিভিন্ন দেশের সাথে বড় বড় যে ডিলিংস গুলো আছে সেগুলোতে যাইতে পারবো, চুক্তিতে যাইতে পারবো। কিন্তু অর্থনৈতিক সক্ষমতা আমাদের নিজেদের বাড়ানো লাগবে। কেউ আমাদের সুদমুক্ত সুবিধা দিবে না, বা শুল্কমুক্ত বাণিজ্যের ক্ষেত্রে আমাদেরকে সুবিধা দিবে না। এলডিসি থেকে উত্তরণ মানে আপনি স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বিশ্বের দিকে ধাবিত হচ্ছেন, তখন কিন্তু আপনার অনেক চ্যালেঞ্জ আসবে। ঠিক আছে? তাহলে জুলাই গণ অভ্যুত্থানের সর্বকনিষ্ঠ শহীদ কে? আমরা একটু দেখি। শহীদ মুগ্ধ, তিনি শহীদ হন 18 জুলাই 2024। আবু সাইদ শহীদ হন 16 জুলাই 2024। তাহলে প্রথম শহীদ হচ্ছেন আবু সাইদ 16 জুলাই, এরপর মুগ্ধ হচ্ছে 18 জুলাই। হ্যাঁ, মুগ্ধ 18 জুলাই। আবু সাইদ হলেন আমাদের উত্তরবঙ্গের রংপুরের যে রৌকেয়া বিশ্ববিদ্যালয় আছে সেখানে ইংরেজি বিভাগে শিক্ষক ছিলেন, শিক্ষার্থী ছিলেন। এবং শহীদ মুগ্ধ ছিলেন বিউপি শিক্ষার্থী। আগে তিনি খুলনা পড়াশোনা করে এসেছেন, তারপরে বিউপিতে ভর্তি হন। আর আব্দুল আহাদ, সে কিন্তু সবচেয়ে কনিষ্ঠ, একবার বাচ্চা, দেখবেন আপনার ছবিটা অনেকে জানেন, ইন্টারনেটে দেখেছেন। সো আব্দুল আহাদ সর্বকনিষ্ঠ শহীদ। আনসার হবে এটা, আব্দুল আহাদ ক নাম্বার। এটার আনসার হবে তিনি যেদিন মারা যান সেটা হচ্ছে 19 জুলাই 2024। তাহলে শহীদ মুগ্ধ মারা যান হচ্ছে, শহীদ হন 18 জুলাই 2024। শহীদ আবু সাইদ হলো 2024 সালে 16 জুলাই। এবং আব্দুল আহাদ কনিষ্ঠ, সবচেয়ে কম বয়সী আপনার শহীদ আব্দুল আহাদ মারা যান 19 জুলাই 2024 সালে। তো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো নিয়ে প্রশ্ন এসেছে এবং সামনে আরো আসবে ইনশাল্লাহ। তো পরের প্রশ্ন আমরা চলে যাই। পরের প্রশ্নটা হচ্ছে 15 নম্বর প্রশ্ন। বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ সবচেয়ে বেশি কোন দেশের সাথে? বৈদেশিক বাণিজ্য অর্থাৎ আমদানি রপ্তানি কোন দেশের সাথে সবচেয়ে বেশি আমাদের? এটা একটু আপনারা কমেন্টে জানান। আমদানির চেয়ে রপ্তানি বেশি হয়ে গেলে একটা দেশের সাথে, তাহলে এটা আমাদের উদ্বৃত্ত বাণিজ্য। আর যদি আমদানি বেশি হয়ে যায় তাহলে এটা আমাদের ঘাটতি বাণিজ্য। আমরা সবচেয়ে বেশি রপ্তানি করি যুক্তরাষ্ট্রে। আমরা বেশি রপ্তানি করি হলো যুক্তরাষ্ট্রে, মনে রাখবেন। যুক্তরাষ্ট্রে আমরা পোশাকও বেশি রপ্তানি করি, অন্যান্য জিনিসগুলো রপ্তানি বেশি করি। আর বাণিজ্যটা, আমদানি রপ্তানি মিলে সবচেয়ে বেশি বাণিজ্য করি আমরা চীনের সাথে, সবচেয়ে বেশি বাণিজ্য। এবং চীনের সাথে আমাদের ঘাটতি বাণিজ্য বেশি। এবং আমরা, চীন কিন্তু সম্প্রতি বিভিন্ন পণ্যে আমাদের শুল্কমুক্ত সুবিধা দিতে চেয়েছে। সো তাহলে এখানে প্রশ্ন আসে, বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ সবচেয়ে বেশি কোন দেশের সাথে? বেশি আমরা রপ্তানি করি যুক্তরাষ্ট্রে, বেশি বাণিজ্য করি চীনের সাথে, মনে রাখবেন। সো আমাদের এই 15 নম্বর কোশ্চেনটা খুবই সহজ একটা প্রশ্ন। সবাই একটু উত্তর কমেন্টে একটু লিখে রাখতে পারেন। সবচেয়ে বেশি আমদানি রপ্তানি বাণিজ্য করি যে দেশের সাথে আমাদের সম্পর্কিত সেটা হচ্ছে চীন, এবং তাদের সাথে আমাদের ঘাটতি বাণিজ্য সবচেয়ে বেশি। ক্লাসটি আপনাদের কেমন লাগছে একটু জানাবেন, এবং অবশ্যই আপনাদের বন্ধুদের মেনশন করবেন, শেয়ার করবেন, এবং আমাদের পেজে ইনভাইট করবেন। হ্যাঁ, সো আমাদের 15 নম্বর প্রশ্ন গেল। ক্লাসটি কেমন লাগছে একটু আপনারা জানান,
এবং আপনাদেরকে আমি বলেছিলাম যে ক্লাস শেষে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে, যেহেতু আমরা টিউটোরিয়াল পরিবারের সদস্যদের মধ্যে আমরা সারপ্রাইজ আদান প্রদান করব এবং পুরস্কৃত করব ভালো কাজের জন্য। এবং অবশ্যই যারা এতক্ষণ ধরে ক্লাসটা লিখছেন, ক্লাসটা করছেন, তাদের জন্য অবশ্যই সারপ্রাইজ থাকবে। এবং সেই সারপ্রাইজটা কি? সেই সারপ্রাইজটা হচ্ছে, দেখেন আমরাই বাংলাদেশে প্রথম যারা একই সাথে আমরা প্রাইমারি নিবন্ধন প্লাস 10ম থেকে 20 গ্রেডের যে চাকরিগুলো আছে এগুলো একসাথে আমরা আপনাদেরকে কোর্স করাচ্ছি, কম্বাইন কোর্স। অর্থাৎ আপনি প্রাইমারির যে কোর্সটা আছে এটা যদি আপনি করেন সাথে নিবন্ধনটা হয়ে যাবে। এবং আমরা এমন ভাবে ক্লাসগুলো আপনাদের জন্য রাখছি, সেটা একই সাথে আপনাদের 10ম এবং 20 গ্রেড, এই 10ম থেকে 20 গ্রেড পর্যন্ত যত চাকরির পরীক্ষা এবং চাকরির আপনার হচ্ছে গিয়ে প্যাটার্ন আছে সবগুলোকে কভার করবে। এবং এটা বাংলাদেশের প্রথম কম্বাইন কোর্স। এবং এখানে আরেকটা সারপ্রাইজ খুবই গুরুত্বপূর্ণ, দেখেন এখানে আরেকটা জিনিস আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে সম্প্রতি কিন্তু সরকার একটা পে স্কেল দেওয়ার জন্য কমিশন গঠন করেছে। সেখানে আমাদের বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নর রয়েছেন, সকল বিভাগ থেকে একজন করে সদস্য রয়েছেন। সো সবাই কিন্তু জানে যে খুব ভালো অ্যামাউন্টের বেতন বাড়িয়ে আপনার পে স্কেল আসছে। সো সরকারি চাকরিগুলো দিন দিন কিন্তু লুক্রেটিভ হয়ে যাবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যদি সমন্বিত প্রস্তুতিটা নিতে পারেন তাহলে আপনার সামনের যত ধরনের বাধা আছে এই বাধাগুলোকে আপনি অতিক্রম করতে পারবেন। এরপরে যে আমাদের যে জিনিসটা থাকছে সেটা হচ্ছে, দেখেন আপনি যখন আমাদের কম্বাইন কোর্সে ভর্তি হবেন, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই কম্বাইন কোর্সের একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আপনি ভর্তি হবেন, আমাদের এডমিশন হলো এই যে আমাদের এখানে লেখা আছে ওয়ান টাইম এডমিশন লাইফ টাইম অ্যাক্সেস। অর্থাৎ আপনি যখন একবার এডমিশন নিয়ে নেবেন এই কোর্সে, পরবর্তীতে আমরা যত নতুন কোর্স ছাড়ি না কেন সেগুলোতে আপনি ফ্রি অ্যাক্সেস পাবেন। এটা বাংলাদেশে ফার্স্ট। এবং আমরা প্রথমে আমি বলেছি টিউটোরিয়াল পরিবার, এই পরিবারের জন্য আমরা সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করব। এবং আমরা এই জায়গায় বাংলাদেশে অনন্য এক্সক্লুসিভ, আমরা টিউটোরিয়াল শিক্ষা পরিবার এই জায়গায় এক্সক্লুসিভ, যা আপনি আজকে একটা কোর্সে ভর্তি হলেন, পরবর্তীতে আমরা যত কোর্স ছাড়বো সেগুলোতে আপনি ফ্রি অ্যাক্সেস পাবেন। অর্থাৎ আপনি ওয়ান টাইম এডমিশন নেবেন, লাইফ টাইম অ্যাক্সেস পাবেন। যতদিন না পর্যন্ত আপনি চাকরি পাবেন ততদিন পর্যন্ত আপনি আমাদের গ্রুপগুলোতে ক্লাস পাবেন, পেইড ব্যাচের যে ক্লাসগুলো নিয়মিত পাবেন, আমাদের লেকচার শিট, আমাদের বুক, আমাদের যত ধরনের ম্যাটেরিয়ালস আছে, লজিস্টিক সাপোর্ট আছে, আপনাকে আমরা দিয়ে যাব। এবং সেই সাথে আপনি দেখেন এখানে যখন আপনি নতুন কোনো কোর্স চালু হলে সেটা তো অ্যাক্সেস পাবেননি। আজকে যদি আপনি ভর্তি হন, আগের যত ক্লাস আছে আপনি পাবেন। যেমন আগের যত 100 লাইভ ক্লাস, 100 রেকর্ডেড লাইভ ক্লাস যতগুলো আছে আমাদের সবগুলো আপনি পাবেন। এগুলো কিন্তু বাংলাদেশে প্রথম। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমাদের এই যে আপনি কোর্সে ভর্তি হচ্ছেন একটা অ্যামাউন্ট দিয়ে, সেই অ্যামাউন্টের প্রায় 90% কিন্তু টাকায় 90% মূল্যের সমমূল্যের আপনাকে আমরা বই দিচ্ছি। 1200 টাকার লেকচার বুক দিয়ে দিচ্ছি, লেকচার শিট, সেটা মূল্য হচ্ছে 1200 টাকা, মনে রাখবেন। এবং 1200 টাকার আপনার শুধু লেকচার শিটই দিয়ে দিচ্ছি, অন্যান্য ক্লাস বা পরীক্ষা তো বাদই দিলাম। 1200 টাকার লেকচার শিট, বই একদম ফ্রি দিয়ে দিচ্ছি। এটা বাংলাদেশে প্রথম। তাহলে আমাদের এই কোর্সের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে, আপনি প্রথমত এখানে লাইফ টাইম অ্যাক্সেস পাবেন। একবার এডমিশন হলে পরবর্তীতে যত কোর্স আসবে সেগুলোতে আপনি অ্যাক্সেস পাবেন। এবং এখানে ক্লাস পাবেন 100টার উপরে, এবং সেই সাথে 1200 টাকা সমমূল্যে লেকচার শিট পাচ্ছেন। অর্থাৎ আপনি একবার এডমিশন নিলেই পরবর্তীতে যত আপনার কোর্স চালু হবে সেগুলোতে অ্যাক্সেস পাবেন। এবং আপনি চাকরি না পাওয়া পর্যন্ত টিউটোরিয়াল পরিবার আপনাকে ছাড়বে না, আপনার সাথে থাকবে ইনশাল্লাহ। এরপরে আমাদের যে আরেকটা, এখন বলতে পারেন যে স্যার তাহলে এখানে আমাদের কোনো অফার আছে কিনা, বা আমাদের যারা আমরা আর্থিকভাবে কিছুটা অসচ্ছল তাদের জন্য কিছু করা যায় কিনা। তাদের জন্য আমাদের অনেক বড় বড় ব্যবস্থা আছে। প্রথম কথা হলো, এই যে আমাদের 3টা কোর্স আছে, এই 3টা কোর্স যদি আমরা একসাথে কম্বাইন করি তাহলে আমাদের আসে 4500 টাকা, আমরা যদি অফারে যাই। কিন্তু আমরা কিন্তু এখন 4500 টাকা নিচ্ছি না, মাত্র
এই 4500 টাকা থেকে কেটে কুটে মাত্র আপনাদের জন্য নিচ্ছি আমরা 1450 টাকা। 1450 টাকা, যেটা ধরেন আপনার প্রতিদিনে এই মাসের দাম, আপনার প্রতিদিন ধরেন রাস্তাঘাটে যখন আপনি চা নাস্তা খান, এইটার একটা বিল, একটা নাম মাত্র। আমাদের এখানে মানে এটা যেহেতু আমাদের একটা শিক্ষা পরিবার, এখানে আমাদের প্রফিট বা বিজনেসের কিছু না, এটা নামে মাত্র একটা ফি 1450 টাকা, যেটার মধ্যে আবার আপনি 1200 টাকার বই পাচ্ছেন। 1200 টাকার বই পাচ্ছেন, তার মানে আপনি আমাদের দিচ্ছেন 250 টাকা। এই 250 টাকা দিয়ে আপনি প্রাইমারি, নিবন্ধন 10 থেকে 20তম গ্রেডের কম্বাইন কোর্সে ভর্তি হতে পারছেন, পেইড গ্রুপে অ্যাক্সেস পাচ্ছেন, পাশাপাশি এর আগে যত গ্রুপ ছিল সেগুলোতে অ্যাক্সেস পাচ্ছেন, ভবিষ্যতে যত গ্রুপ আসবে নতুন নতুন কোর্সের, পেইড কোর্সের এবং পেইড কোর্সের যে গ্রুপগুলোতে, এগুলোতে আপনি অ্যাক্সেস পাবেন। অর্থাৎ আপনি চাকরি না পাওয়া পর্যন্ত কিন্তু এই জিনিসটা পেয়ে যাচ্ছেন। এবং সেখানে কিন্তু মাত্র আমরা আপনাদের জন্য রাখছি নামে মাত্র ফি 1450 টাকা। এবং আজকের মধ্যে যদি আপনি যদি ভর্তি হন, লাইভ চলাকালীন ভর্তি হলে আপনি 1450 টাকায় ভর্তি হতে পারবেন। কিন্তু লাইভ চলাকালীন যদি আপনি ভর্তি না হন বা ফোন না করেন, পরবর্তীতে কিন্তু এই অফারটা থাকবে না। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। অনেকে যখন কোনো ক্লাস থাকে না, সকালবেলা ফোন দেন, তখন কিন্তু আমাদের কোনো লাইভ ক্লাস থাকে না। লাইভ ক্লাস চলাকালীন আপনি ফোন দিবেন এই নাম্বারটাতে, এই নাম্বারটাতে আপনি হচ্ছে ফোন দিতে পারেন, বা হচ্ছে গিয়ে এই নাম্বারে আপনি আপনার যে 1450 টাকা পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি স্ক্রিনশটটা দিয়ে দিতে পারেন, আপনাকে আমরা গ্রুপে অ্যাড করে নিব এবং নিয়মিত যে ক্লাসগুলো হবে সেগুলোতে আপনি অ্যাটেন্ড করতে পারবেন। হ্যাঁ, একজন বলছেন 500 টাকা মূল্যের সমমূল্যের হবে। দেখেন, আমরা কিন্তু যে বাজার মূল্য আপনি যদি দেখেন, সেটা কিন্তু 500 টাকা না। আপনাকে যখন বইগুলো দেওয়া হবে তখন আপনারা বুঝবেন যে আসলে এটা 500 টাকা নাকি 1200 টাকা। তাহলে দেখেন, এরপরে অনেকেই বলছেন যে স্যার, যারা কিছুটা অসচ্ছল তাদের জন্য আপনারা কি করবেন? হ্যাঁ, তাদের জন্য আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে অফার শেষ, তবুও যাদের আর্থিক সমস্যা, হ্যাঁ, অফার পেতে নিচে নাম্বারে এখনই কল দিতে পারবেন। মানে অসচ্ছল বা সমস্যা হচ্ছে, হ্যাঁ, সো তারা এই নাম্বারগুলোতে কল দিতে পারেন। এবং আমাদের যে বইগুলা, একটু বইগুলা দেখি, আমাদের বইগুলো কিন্তু খুবই মানসম্মত এবং এগুলো কিন্তু আমরা আমাদের এগুলো নিয়ে কাজ চালিয়ে যাচ্ছি। বই দেয়া হবে, মানচিত্র দেওয়া হবে, হ্যাঁ, এটার সাথে অনেক কিছু এবং লাইফ টাইম অ্যাক্সেস। সো পাশাপাশি আপনাদের যাদের আর্থিক সমস্যা আছে, অসচ্ছল, তারা এই নাম্বারগুলোতে কল দিবেন এবং আমাদের লাইভটা এখানে চলমান থাকবে। লাইভ চলাকালীন আপনারা এই নাম্বারে কল দিতে পারেন। হ্যাঁ, অনেকে পেমেন্ট করেছেন। আমেনা আক্তার, পেমেন্ট ডান, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের এখানে কিন্তু অনেকে পেমেন্ট করেছেন অলরেডি, যেমন এই যে শেষে 588 পেমেন্ট ডান, এরপর 599 পেমেন্ট ডান, তারপরে 564 পেমেন্ট ডান, লাস্টে হলো 846 পেমেন্ট ডান, এরপর শেষে হলো 779 পেমেন্ট ডান, 929 পেমেন্ট ডান, 252 পেমেন্ট ডান, এরপরে 832 পেমেন্ট ডান। থ্যাংক ইউ সো মাচ আপনাদের। এবং এই লাইভটা কিন্তু আমাদের চলতেই থাকবে। আপনারা ইনশাল্লাহ এই লাইভ চলাকালীন ভর্তি হতে পারেন এবং আমাদের যে সার্ভিস, এই সার্ভিসে আপনি কখনোই অসন্তুষ্ট হতে পারবেন না। ইনশাল্লাহ আপনাদেরকে আমরা আপনাদের চাকরি না পাওয়া পর্যন্ত আপনাদের সাথে থাকবো। এখন পেমেন্ট করেছেন, লাস্টে হলো 439 পেমেন্ট ডান, থ্যাংক ইউ সো মাচ। 760 পেমেন্ট ডান, পেমেন্ট করে যাচ্ছেন আপনারা। এরপরে এখানে একজন লিখেছেন 4498 পেমেন্ট ডান, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু কমেন্ট গুলো পড়ি। অনেকে বলছেন যে অনেকে স্যার প্রতিদিন করলে ইনশাল্লাহ একটা চাকরি কপালে জুটবে। উপরে একটু দেখি, ক্লাসটা অসাধারণ হয়েছে। এভাবে প্রতিদিন করলে ইনশাল্লাহ একটা চাকরি কপালে জুটবে ইনশাল্লাহ। সপ্তাহে কদিন ক্লাস হয়, কোন দিন বলে দিলে ভালো হয় আমাদের ক্লাস। হ্যাঁ, আমরা রুটিন দিয়ে দিচ্ছি। পেড গ্রুপে যারা আছেন তাদেরকে আমরা রুটিন দিয়ে দিচ্ছি।
সো টেনশনে কিচ্ছু নাই, টেনশনে কিচ্ছু নাই। একটু উপরে কমেন্ট গুলো দেখি ভাই, বেদন ভাই। কোর্স সম্পর্কে বিস্তারিত আমাদের লাইভটা চলমান থাকবে। আপনারা একজন লিখেছেন 3102 পেমেন্ট ডান, থ্যাংক ইউ সো মাচ সুমাইয়া নিশি, থ্যাংক ইউ। কত টাকা? এখানে 1450 টাকা আপনার ইয়ে চলাকালীন, কি বলে, লাইভ চলাকালীন 1450 টাকা। উপর একটু যাই। অনেকে লিখেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো ক্লাস হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা আমাদের আজকে ক্লাসটি শেষ করছি। আপনাদের লাইভটি চলমান থাকবে এবং লাইভ চলাকালে আপনি যদি ভর্তি হন অফারে ভর্তি হতে পারবেন এবং আমাদের সাথে থাকবেন। দেখা হবে সামনের অন্য কোনো ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।